কটা দিন ধরেই আমাদের এখানে ভোল্টেজ ভীষণ লো থাকে। সকালের দিকটা ভোল্টেজটা একটু নর্মাল থাকে, তাই আগে ভাগেই জলটা তুলে রাখলাম। বেশ কিছুদিন হলো সকালবেলা ঘুম থেকে উঠলেই কাঁধে ঘাড়ে অসম্ভব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ঘাড় ধরে পিটিয়েছে আমাকে। শুনেছি অনেক সময় একভাবে বালিশে শুতে শুতে নাকি এমনটা হয়, তাই আজকে বালিশগুলো রোদে দেওয়ার কথা ভাবলাম। আর রোদেই যখন দেবো তাই ভাবলাম চলো বেড কভারটাও একবারে চেঞ্জ করেই ফেলবো। সকালবেলা যে ছাদে উঠেছি সেটা মনে হচ্ছে যেন ভর দুপুর বেলা ছাদে উঠলাম। এই কি মারাত্মক রোদ, পায়ের তলা একদম পুড়ে যাবে জুতো না পরলে। বালিশগুলো তো রোদে দেবো, তবে যেখানে রোদে দেবো সেই জায়গাটা আগে ভালো করে একটু ঝেড়ে নিই। এই ঝাঁটাটা স্পেশালি ছাদটা ঝাড় দেওয়ার জন্যই আর কি রাখা, ছাদেই থাকে এটা। জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এবার এগুলো একে একে সব রোদে দিয়ে নেব। এই যা রোদ উঠেছে, মোটামুটি ঘন্টাখানেক রোদে থাকলেই বালিশগুলো গরম হয়ে যায়। এদিকে চলে আসলাম ঘর মোছার জল নিয়ে। একটু বেলায় যদি ঘরটা মুছতে যাই তাহলে ফুটন্ত গরম জল দিয়ে আমার ঘর মুছতে হবে। সদ্য ট্যাঙ্কিতে জল তুললাম তো, এখন জলটা বেশ ঠান্ডা ঠান্ডাই থাকবে। এই হচ্ছে এক সমস্যা বলো, গরমের দিনে ট্যাঙ্কির জল গরম হয়ে যায় আর ঠান্ডার দিনে একদম ঠান্ডা। ট্যাঙ্কির জলে না আছে স্নান করে শান্তি, আর না আছে খাবার পর হাত মুখ ধুতে গিয়ে শান্তি। সে গরম বলো আর সব কালই সমানের কাছে। ঘর মোছার জলটা ওদিকে তুলে এলাম, আর কিছু আশিপাশি জামা কাপড় ছিল সেগুলোই এখন ধুয়ে নেড়ে দিচ্ছি। কি গরম পড়েছে বলো, প্রত্যেকে 3-4 বার করে জামা চেঞ্জ করছি। এক বেলার জামা আর পরের বেলায় চলছে না, তাই একদিনেই জামা কাপড় জমে যাচ্ছে অনেক। আমি যখন ওপরে এলাম মানে ছাদে উঠলাম, তখনও সেভাবে হাওয়া বাতাস কিছু ছিল না। হঠাৎই দেখছি কোথা থেকে দমকা হাওয়া শুরু হলো, একেই বলে ঝোপ বুঝে। জামা কাপড়গুলো নেড়ে দিয়ে যাচ্ছি, এটা ঠিক কথা। জামা কাপড়ে ক্লিপ এটে দিয়ে গেলেও দেখবো দড়ির মধ্যে খানিকক্ষণ পর সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। যাই হোক, জামা কাপড়গুলো আমি ছাওয়াতেই এখন মেলে দিলাম। যা রোদ, এই রোদে জামা কাপড় আর শুকোতে হবে না রোদে দিয়ে। ঘরে থেকে আমরা মানুষরাই শুকিয়ে যাচ্ছি, আর এই তো জামা কাপড়। আচ্ছা, জামা কাপড়ের জলটা আমি আর ফেললাম না, মানে জামা কাপড়টা যে ধুয়েছি সেই জলটা আমি গাছে দিয়ে দিলাম। প্রতিদিন আমি এটাই করি, জলটা আর ফেলি না, জলটা এভাবেই গাছে দিয়ে দিই। ঘর মোছাটা শুরু করলাম সিঁড়ির থেকে। দেখো, ঘরটা আমাদের রোজই মোছা হয়, কিন্তু সিঁড়িটা রোজ মুছে উঠতে পারি সম্ভবও হয় না। আর সত্যি কথা বলতে গেলে রোজ পেরেও উঠি না, তাই সময় করে সপ্তাহে 2 দিন অন্তত সিঁড়িটা মুছি, রোজ না মুছলেও। আর কি জানো তো, এই স্টিকটা দিয়ে ঘর মুছে ভীষণই আরাম, মানে এত রিল্যাক্স, মানে কমফোর্টেবল সব কিছুতে, মানে যে কোনো জায়গা পরিষ্কারের ক্ষেত্রে ভীষণ কমফোর্টেবল এই স্টিকটা। কিন্তু কি জানো তো, সমস্যা একটাই, মানে জলের স্টকটা খুব লিমিটেড। জলটা মানে খানিকটা মোছার পরেই জলটা পাল্টাতে হয়। এটার ভালো গুণ যেমন আছে তেমন খারাপ গুণও একটা আছে। আমি ভাবছি নতুন একটা কিনবো আর এটা রেখে দেবো, যখন ওই খাটের তলা বা অন্য কিছু একটু উঁচুতে কিছু একটা মুছতে হবে, দেওয়াল টেওয়ালগুলো মুছতে হবে। অনেক সময় পাথরের দেওয়ালগুলো একটু নোংরা হলে পরে মানে মোছার জন্য এরকম বড় বড় স্টিক থাকলে না খুব সুবিধা। তো ভাবছি সেসবের জন্য এটা ব্যবহার করব, আর একটা আলাদাভাবে কিনে নেব। ছাতা মাথায় দিয়ে এখন যাবো আর কি দুধটা আনতে। ক্যান ধোয়াই থাকে, তবুও যে কোনো বাসন একবার ব্যবহার করার আগে ধুয়ে নেওয়াটা একটা অভ্যাস বলতে পারে। তাই দুধ আনতে যাওয়ার আগে ক্যানটা আরেকবার ধুয়ে নিলাম। এসে দেখছি বালিশগুলো বেশ গরম হয়ে গেছে, তার সাথে জামা কাপড়গুলো। সকালবেলা তাও একরকম ছাদে খালি মাথায় ওঠা গেছে, এখন আর সম্ভব হচ্ছে না। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, একবারে ওগুলোও নিয়ে যাব। স্নানটা সেরে আসলাম, আর এসে এখন পুজোটাও সেরে নিচ্ছি। কে জানে কেন আজকে সব গাছেই এত ফুল কম ফুটেছে, সিংহাসনটা মনের মতো করে সাজাতেই পারলাম না। পুজো দিয়ে ওপরে উঠছি, এরকম সময় বাজারও চলে এসেছে একবারে, তাই বাজারটা নিয়েই ওপরে উঠে এলাম। গরম পড়েছে, কিন্তু কি জানো তো, মনটা খুব চা করছে। সকাল থেকে যে খাইনি তা কিন্তু না, সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, এখন ইচ্ছে করলে আদা দিয়ে আরো একবার চা খেতে। তাই আর কি, একটু আদা থেতো করে সাথে তেজপাতা আর একটু এলাচ দিয়ে বসিয়ে দিলাম চা। যাদের চায়ের নেশা আছে তাদের তুমি ঘন্টায় কেন মিনিটে মিনিটে একবার করে চা দাও, তাও তাদের মুখে কোনো না শুনবে না। তবে আমার আবার চায়ের নেশা নেই, ওই সকালবেলাটা একবার একটু পাই, এই যা। সারাদিনে আর না খেলেও চলে, তবে আজকে একটু ইচ্ছে করলো তাই। অনেক দিন হয়েছে অন্ধের রুই মাছ খাই না। আগে তো খুব আসতো, এখন মাম্মাম হওয়ার পর থেকে ওকে টাটকা মাছ খাওয়ানোর জন্য আমাদেরও এখন আর এইসব খাওয়া হয় না। আজকে তাই একরকম বলেই দিয়েছিলাম বাজার যাওয়ার আগে, যদি আনতে হয় অন্ধের রুই আনবে। বছরে 1-8 দিন খেলে সেরকম কিছু ক্ষতি হবে না। মুখের স্বাদও তো পাল্টানোর দরকার আছে বলো, রোজ ওই জ্যান্ত মাছ, পুঁটি মাছ এইসবই খাওয়া হয়। বড় মাছ আনলেও তাও জ্যান্ত আনা হয়। আজকে কি রান্না হবে সেটা যেহেতু আমাদের আগের দিনই ঠিক হয়ে যায়, তাই বাজার ঘাট আজকে কিছুই কাটাকুটি নেই। সমস্ত বাজার ঘাট এখন ব্যাগটা আজার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আমরা আবার সবকিছু ফ্রিজের মধ্যে আলাদা আলাদা ক্যারিতে সব রেখে দিই, তাতে না যেমন খুঁজে পেতেও সুবিধা হয়, তেমনি জিনিসগুলোও দেখেছি ভালো থাকে। তবে হ্যাঁ, বড় বড় যেসব সবজি আছে সেগুলো তো সবসময় প্লাস্টিকে রাখা সম্ভব হয় না, সেগুলো এমনিই রেখে দিই, আর সেগুলো খুব একটা নষ্টও হয় না। যেমন ধরো
মোচা, ঝিঙে, ফুলকপি। বাজার থেকে আসার সময় অনেকগুলো উচ্ছে এনেছে দেখলাম, আর উচ্ছে আলু ভাজাটা খেতে আমি আবার ভীষণ ভালোবাসি। বেশি ভালোবাসি কোনগুলো জানো? গোল গোল করে যে উচ্ছেগুলো কাটা হয় ওগুলো, যদিও আজ অন্যভাবে কাটা হয়েছে। আর উচ্ছে আলু ভাজার সময় না আমি উচ্ছে আলুটা আলাদা আলাদাই ভাজি, মানে উচ্ছেটা আলুটা একসাথে ভাজলে মনে হয় কোনোটা হয়তো একটু বেশি ভাজা হয়ে যায়, আবার কোনোটা একটু কাঁচা কাঁচা থাকে, তো আমি দুটোকে ওই জন্য আলাদা আলাদা ভেজে নিই। এদিকে মাছের মশলাটা রেডি করে রাখছিলাম, ততক্ষণে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আলু, আর এখন আলুটাও ভাজা হয়ে গেছে। এখন উচ্ছে আর আলুটা একসাথে মিশিয়ে নেব। রান্না বান্না সব সেরে উঠতে উঠতে আজকে একটু বেলাই হয়ে গেল। অবেলা করে একটু খাওয়া হয়ে গেছে বলে আজ আর ঘুমাতে যায়নি। তার উপর আবার মাম্মাম যাবে একটু আমাদের ও বাড়ি, ভাই আবৃত্তি শেখায়, তো সপ্তাহে একটা দিন সব স্টুডেন্টরাই আসে, আর ও সেখানে ঢুকে যায় ওদের সাথে। বিকেল এখন ওই 4:15-20 মতন বাজে। 4টে থেকে শেখায়, আমি ওকে একটু দেরি করেই পাঠাই। আর এখান থেকে এতটুকু মাম্মাম চাইলে একাও চলে যেতে পারে, কিন্তু আমি ছাড়ি না এই রাস্তা পারাপার আর কিছু কুকুরের ভয়। নয় ও বাড়ি থেকে কেউ এসে নিয়ে যায়, আর নয় আমি দিয়েই আসি। সারাটা দিন এত গরম দিচ্ছে, আজ শরীরটা একদম আনছান করছে। তার উপর আবার অন্য অন্য দিনের তুলনায় আজ একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করতে। আজ তাই আর মায়ের কাছে গিয়ে আর দাঁড়াবো না, ওকে কোনো রকম ঢুকিয়ে দিয়েই আমি বেরিয়ে চলে আসবো। আর কাকে আমি দিতে যাচ্ছি, ও আমাকে ছাড়াই একা হাঁটা শুরু করে দিয়েছে। মামার বাড়ি যাওয়ার নাম শুনলে সবারই বোধহয় এরকমটাই হয়। কথাতেই তো আছে, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, যত অন্যায় করুক মামার বাড়ি মিষ্টির হাড়িই থাকে। আমরাই এখনো এত বড় হয়েছি মামা বাড়ি ভুলতে পারি না, ছুটে ছুটে যাই। তো নয় কেউ, এতে তাদের কুকুর বাঁধা। ওই যে একাই ঢুকে গেছে, আমি আর ভেতরেও ঢুকিনি, বাড়ির সামনেও যাইনি, ওকে দিয়ে পেছন ঘুরেই চলে এলাম। আর এই জিনিসটা দেখো, অনেকে অনেক রকম হাতের কাজ করে আমাদের এদিকে। এগুলো হচ্ছে একরকম ওই হ্যান্ড ব্যাগ টাইপ, যেগুলো আমরা একটু শাড়ি বা কোনো ড্রেস পরে ধরো একটু স্টাইলের জন্য, ফ্যাশনের জন্য ক্যারি করি। ব্যাগটা দেখতে এত সুন্দর হয়েছে, আর ব্যাগটা কিন্তু অনেক রকম শাড়ির সাথে যাবে। এই দিদি করছিল, আমি আসছিলাম, আসার পথেই দেখা। আজকাল সত্যি মেয়েদের বসে থাকাটা উচিত না, ছোট হোক বা বড়, 2 টাকা হলেও নিজে ইনকাম করাটা খুব দরকার। ওর সাথে গল্প করে 2 মিনিট নষ্ট করার থেকে গল্প করতে করতে আমার যদি ঘরে 2 টাকা আসে, ক্ষতি কি? সন্দীপ আবার অফিস থেকে ফোন করলো, কিছু বানাও, বাড়ি আস। এই টাইমে এসে ভাত ডাল তরকারি কিছুই খেতে চাইছে না। ম্যাগি চাউমিনের কথা বললাম, তাও না। ছাতার মাথা কি যে বানিয়ে দেবো সেটাই তো মাথায় আসছিল না। তারপর মনে পড়লো মায়ের এই রেসিপিটা। এটা খেতে না লাগে কোনো তরি তরকারি, আর এটা করতে না হয় কোনো ঝুট ঝামেলা। যেভাবে রুটি আটা মাখো সেভাবে আটাটা মেখে নাও, তারপর যেভাবে রুটি বেলো সেভাবেই রুটিটা বেলে নাও, তারপর রুটির থেকে ভালো করে 2 হাত দিয়ে আটাটা ঝেড়ে আবার বেলনিতে রুটিটা ফেলে দাও। তারপর কিছু না, সামান্য একটু চিনি ছড়িয়ে দাও এর ওপর দিয়ে। আর এইবার হচ্ছে ডিজাইনের পালা। একটা ফোল্ড করে চারিদিক একটু টিপে টিপে মুখটা বন্ধ করে নিতে হবে। আর যদি চাও এটা একটু ডিজাইন করবে, তাহলে ঠিক আমার মতন এইভাবে ডিজাইনটা করে নিতে পারো। তাতে দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো হলে খেতে আরো ভালো লাগবে। ডিজাইনটা কি করছি আর কেমন করছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে ঠিক এইরকম ভাবে ডিজাইনটা করে নিতে হবে, কিছুই না, মুখ পুলি যেরকম হয় সেরকম মুখগুলোকে ডিজাইন করে নিয়েছি। আমার মা আবার এক এক সময় এক এক রকম ডিজাইন করতো, তার মধ্যে এই ডিজাইনটা আমার বেশি পছন্দের ছিল। এরপর বেশি কিছু না, তাওয়াতে তেল গরম করতে দাও, আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দাও রুটিটা। তবে তেলে ভাজার পর এটা আর রুটি থাকবে না, এটা সুইট পরোটা হয়ে যাবে। দেখো একটা পিঠ ভাজার পর কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, আর তেমনি সুন্দর ফুলেছে, অথচ কোনো ময়ম নেই কিন্তু এর মধ্যে। বিকেল হলে এক একদিন কি করব, কি খাবে আর কি করব, এই ভাবতে ভাবতেই জানো তো বিকেলটা কাটে। সকাল রাত্রি যাই হোক ভাত রুটির ওপর দিয়ে চলে যায়, কিন্তু এই বিকেল টাইমটা একটু অন্যরকম খাবার সবাই খেতে চায়। ব্যাস গরম গরম ভেজে রাখলাম, আসলে দিয়ে দেবো। এদিকে দেখি আবার ইনিও চলে এসছেন। ভাইকে বললাম, কি রে মায়ের তৈরি পরোটা খাবি? বললো না, আমারও আজকে খেতে অনেক অবেলা হয়ে গেছে, তুই খা। অবেলা তো আমারও হয়েছে, কিন্তু কেন কি জানি বানানোর পর একটা হলেও খেতে ইচ্ছে করছে। পুরোপুরি মায়ের হাতের মতন হয়নি, কিন্তু ওই কিছুটা তো স্বাদ পেলাম। তোমরাও একবার বানিয়ে বলো কেমন লাগলো খেতে। আজ তাহলে আসি, বাই বাই।